ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কয়েক ঘন্টা আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে কিছু বিষয় আমাকে খুবই আশান্বিত করেছে, খুবই উৎফুল্ল করেছে, আমি খুব খুশি হয়েছি। একইভাবে তার বক্তব্যের বেশ কিছু ঘাটতির কারণে আমি হতাশ হয়েছি। যেগুলো আমি শুনতে চেয়েছি আমি শুনতে পাইনি, সেই সমস্ত কিছু বিষয়ের জন্য আমি বেশ হতাশ হয়েছি। আপনাদের সামনে আমার খুশি হওয়া এবং আমার হতাশার কারণ ব্যক্ত করছি আগামী কয়েক মিনিট ইনশাআল্লাহ। এবং সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাতির সামনে বক্তব্য রাখলেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি লাস্ট তার বক্তব্যে যদিও বেশ কিছু অস্পষ্ট বিষয়ের অবতারণা করেছিলেন, বা জনগণ যেভাবে স্পষ্টভাবে তার দিক নির্দেশনা চেয়েছিলেন সেই দিক নির্দেশনা তিনি দিতে পারেননি। বাট আজকে তিনি যে বক্তব্যটি দিলেন সেই বক্তব্যের ফলে বেশ কিছু বিষয় খুবই স্পষ্ট হয়েছে, এবং জনগণ যেভাবে শুনতে চায় সেভাবেই তিনি জনগণের ভাষায় দিক নির্দেশনামূলক কথা বলেছে। সংস্কার কোন কোন খাতে কিভাবে করছেন সেটি তিনি উল্লেখ করেছেন খুব সুস্পষ্টভাবে। তার মধ্যে সবচেয়ে যে সিগনিফিক্যান্ট বিষয়টি আমাকে কনসার্ন করত এতদিন, যেটা দ্বারা আমি খুব উৎফুল্ল হয়েছি তার বক্তব্যে এই বিষয়টি পাওয়াতে, সেটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এই মুহূর্তে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে এটি নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। কারণ স্বাধীনতা উত্তর গত 53 বছরেও আমরা আসলে বেশিরভাগ সময়, আমি বলবো পুরোটা সময় বলার সুযোগ নাই, কেন সেটা পরে বলছি, বেশিরভাগ সময় অলমোস্ট 50 বছরের মতো সময়ে আমরা কাগজে কলমে স্বাধীনতা পেলেও ভারতের কাছে পরাধীন ছিলাম। আজকে স্বাধীনতার 53 বছরে ছাত্র জনতার যেই গণ বিপ্লব সাধিত হয়েছে অগাস্টের 5 তারিখে, সেই বিপ্লবের পর বিপ্লব পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রধানের কাছ থেকে আমি খুব করে চাচ্ছিলাম যে তিনি আসলে বা তার সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করবেন সেটি স্পষ্ট করুক। আলহামদুলিল্লাহ আমার চাওয়ার একটা পোর্শন তিনি স্পষ্ট করেছে, বাট বেশ কিছু স্ট্র্যাটেজিক বিষয় যেগুলো বর্তমানের আমাদের পররাষ্ট্র নীতির সাথে সংশ্লিষ্ট বিষয়, সেগুলো তিনি স্পষ্ট করতে পারেন নাই বা করেন নাই। এ বিষয়ে আমি হতাশও হয়েছি। কিন্তু ইন দ্য লং রান আমাদের পররাষ্ট্রনীতি কী হবে মোটা দাগে, সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু খুব সুস্পষ্টভাবে বলেছেন। আমি খুব আশান্বিত হয়েছি, খুব খুশি হয়েছি, খুব উৎফুল্ল হয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পররাষ্ট্রনীতি, যে স্বাধীনচেতা পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতিরই পুনর্প্রবর্তন করতে যাচ্ছেন বলে তার বক্তব্য অন্তত আজকে স্পষ্ট হয়েছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে তিনি দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে মোদীর সাথে তিনি ফোনে কথা বলেছেন, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোনে কথা বলেছেন। এই দুইটার নাম উচ্চারণের পরেই তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ
ভারত সহ অন্যান্য সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, বাট ইন কন্ডিশন, শর্ত সাপেক্ষে। শর্তটা কি? শর্তটা হচ্ছে সেই সুসম্পর্কটা বা সম্পর্কটা হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। অর্থাৎ আমরা ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। সেই সম্পর্ক ভারতের সাথেও চাই, সেই সম্পর্ক পাকিস্তানের সাথেও চাই, সেই সম্পর্ক মায়ানমারের সাথেও চাই। অ্যাট দ্য সেম টাইম চীন, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এমনকি সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা এই বেসিসে আমাদের সম্পর্ক চাই। খুব সুস্পষ্ট। ঠিক এটা আসলে আমাদের জনগণের চাওয়া, ঠিক এটাই আসলে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রকৃত চেতনা ছিল, যেটা আমরা স্বাধীনতা যুদ্ধের চেতনা বিক্রিকারী দলের কাছে এবং তাদের দোসরদের কাছ থেকে গত 53 বছরও পাইনি। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে 3.5 বছর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তিনি তার শাসনামলে সেটি মোটামুটি নিশ্চিত করতে পেরেছিলেন এবং তিনি বেশ কিছু উদ্যোগও নিয়েছিলেন বাংলাদেশের এই স্বাধীন চেতা পররাষ্ট্রনীতির বাস্তবায়নে। বিশ্বের বুকে বাংলাদেশকে চিরস্থায়ীভাবে সার্বভৌম রাষ্ট্র হিসেবে তুলে ধরবার মানুষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিলেন, তার মধ্যে অন্যতম বড় পদক্ষেপ ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে সার্ক নামক আঞ্চলিক সংস্থা গঠন করা এবং সেটির গঠনে নেতৃত্ব দেয়া। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্রেন চাইল্ড ছিল সংস্থাটি এবং তার নেতৃত্বেই সংস্থাটি কাজ শুরু করে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সার্কের মাধ্যমে কিভাবে বাংলাদেশ ক্ষুদ্র দেশ হওয়া সত্ত্বেও, গরিব দেশ হওয়া সত্ত্বেও দক্ষিণ এশিয়ার অনেকটা নেতৃত্বের আসনে চলে গিয়েছিল। কিন্তু ভারতের ষড়যন্ত্রের কারণে সার্ককে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বা বিএনপির শাসনামলের বাইরে সচল থাকতে দেখিনি। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট আমার মনে হয়েছে এইটা, যে তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন তিনি সার্ককে পুনরুজ্জীবিত করতে চান। সার্ককে পুনরুজ্জীবিত করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কথা শোনার মাধ্যমে আমি খুব উৎফুল্ল হয়ে গেছি, খুব আশাবাদী হয়ে গিয়েছি, খুব অপটিমিস্টিক হয়ে গিয়েছি যে যেই সার্ক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অন্যতম নিয়ামক শক্তি, সেই সার্ককে যদি আসলে পুনরুজ্জীবিত করা যায়, এই অঞ্চলে যদি আমরা নেতৃত্ব দিতে পারি সার্কের মাধ্যমে, তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। কাজেই যদি সত্যিকার অর্থে ডক্টর ইউনূসের সরকার সেটি করতে পারে, সকল বাধা বিপত্তি অতিক্রম করে, তাহলে এটি আমাদের স্বাধীন চেতা পররাষ্ট্রনীতি প্রণয়নের সত্যি একটি মাইল ফলক হবে বলে আমি অন্তত আশাবাদী। কিন্তু আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে আমি বেশ কিছু বিষয় পাইনি, সেটি আমাকে হতাশ করেছে। পাইনি কি বিষয়? যে বিষয়গুলো পাইনি সেই বিষয়গুলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথে সম্পৃক্ত, তবে এটা দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতির বিষয় না, এটা কারেন্ট ফরেন পলিসির বিষয়। এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে? এর মধ্যে রয়েছে মায়ানমার কর্তৃক সেন্ট মার্টিন দ্বীপে যেই বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা, এবং সেন্ট মার্টিন দ্বীপে আমরা জানি যে গত জুলাই মাসেই মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী সহ রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছিল। গতকালকেও
মায়ানমার থেকে সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী যাত্রীবাহী ট্রলারে গুলি করা হয়েছিল। কন্টিনিউয়াসলি মায়ানমারের যেই আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘন সেন্ট মার্টিনকে কেন্দ্র করে, সেটির বিরুদ্ধে আমাদের পদক্ষেপ কী হবে সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে স্পষ্ট করেন নাই বা এই বিষয়ে কথাই বলেন নাই। 2 নম্বর বিষয় হচ্ছে মায়ানমারে যে জাতিগত সংঘাত হচ্ছে, যেই গৃহযুদ্ধ হচ্ছে, সেটিতে বাংলাদেশের যে কোনো স্পষ্ট অবস্থান নেই এবং বাংলাদেশের স্বার্থের দিক বিবেচনা করে যে অবস্থান নেই বলে আমরা এতদিন ধরে হতাশা ব্যক্ত করছিলাম, সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কোনো দিক নির্দেশনা পাইনি বা তার চিন্তাভাবনা আমরা আসলে জানতে পারিনি এখন পর্যন্ত। তার বক্তব্যে আজকেও সেটি অনুপস্থিত ছিল। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সবচেয়ে ক্রুশিয়াল যে ইস্যু সীমান্ত হত্যা, ভারতের সীমান্তরক্ষী বাহিনী দ্বারা এই সীমান্ত হত্যা বন্ধেও ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের পদক্ষেপ সম্পর্কে আমরা আসলে জানতে পারি, তার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে বাংলাদেশের মানুষ আসলে চাচ্ছিল, বিশেষভাবে চাচ্ছিল, তিনি যেহেতু আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, তিনি যেহেতু বিশ্বের মোড়ল দেশগুলোর সাথে তার যেহেতু একটা সুসম্পর্ক রয়েছে, সেহেতু বাংলাদেশের মানুষ আসলে চাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ বা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে বা ফিরিয়ে দেওয়ার বিষয়ে খুব সুস্পষ্ট দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং তিনি কি করছেন, কি ভাবছেন, কিভাবে সেটি সম্ভব হবে এ বিষয়ে দিক নির্দেশনা দিবেন। বাট সারপ্রাইজিংলি বলি আর ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা থেকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু রোহিঙ্গা ইস্যুতে কোনো কথা বলেন না। এটি আমাকে খুব পীড়া দিয়েছে, খুব হতাশ করেছে। এর বাইরে আমি আশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে স্পষ্ট করবে যে গত 15.5 বছর ভারতের দোসর বা পুতুল সরকার, আওয়ামী লীগের সরকার দ্বারা ভারতের সাথে যেই মানে দেশের স্বার্থবিরোধী চুক্তিগুলো হয়েছে, অর্থাৎ ভারতকে করিডোর দেয়া, ট্রান্সশিপমেন্টের সুযোগ দেয়া, তারপরে হচ্ছে আমাদের পোর্ট ব্যবহার করার সুযোগ দেয়া, বঙ্গোপসাগরে আমাদের সার্ভেলেন্সের সুযোগ দেয়া, এই সকল বিষয়ে, এই সকল চুক্তির বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কী চিন্তা করছেন বা এগুলো থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য, বাংলাদেশের যেই স্বার্থকে ক্ষুণ্ণ করা হয়েছে সেটি থেকে দেশকে বাঁচানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কী ভাবছেন, তার সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সেটি কিন্তু আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে সুস্পষ্টভাবে উল্লেখ করে জানান নাই। এটিও আমাকে হতাশ করেছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের বক্তব্যের পররাষ্ট্রনীতি বিষয়ক যে পোর্শনটা, সেই পোর্শনে আমার আশাবাদী হওয়ার মতো অনেক বড় 2টি পয়েন্ট থাকলেও আমাকে হতাশ করার মতো কিন্তু এরকম মাল্টিপল পয়েন্টস রয়েছে, যেটি আমার বিশ্বাস ডক্টর ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার বা তার প্রধান খুব শীঘ্রই আমাদেরকে স্পষ্ট করবেন। আমরা আশাবাদী হব। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আশা করছি ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।